বিজ্ঞান ভাবনায় আরো একবার আপনাদের স্বাগতম। আসলেই কি এলিয়েন আছে, অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে? শুনে আছে। আচ্ছা, যাই হোক, আছে কি না আছে আমরা এই বিষয়ে আলোচনা করব, এবং আমরা এই আলোচনা করব কার্ল সাগানের কসমস বই অবলম্বনে। আমাদের দুইটা তত্ত্বে আমরা বিশ্বাস করি, একটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। আলোচনা চলে, বিশ্বাস না, কেউ কেউ সৃষ্টি তত্ত্বে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা সব সৃষ্টি করছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলেই সব হয়, সেখানে আসলে আর কোনো আলোচনা চলে না। এবং অন্য পক্ষ আছে যারা বিবর্তনবাদে বিশ্বাস করে, বিবর্তনবাদে, এবং তারা খোঁজার চেষ্টা করে। বইটাও বিবর্তনবাদের উপর। আমার ব্যক্তিগত মতামত আমি দেব না, আমি শুধু কার্ল সাগানের বই থেকে আলোচনা করব। কার্ল সাগান তার বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে প্রথমে লিখেছেন যে আমি সবসময় অবাক হয়ে ভাবি যে আসলেই কি অন্য জায়গায়, অন্য গ্রহে প্রাণ পাওয়া যাবে, অন্য জায়গায় প্রাণের সন্ধান পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কেমন হবে, তারা কি দিয়ে তৈরি হবে? আমাদের পৃথিবীতে যেসব প্রাণ আছে, প্রাণের উৎস, সেসব প্রাণ গঠিত জৈব অণু দ্বারা। জৈব অণু হচ্ছে খুবই ক্ষুদ্র ও জটিল গঠন বিশিষ্ট এক প্রকার অণু, যার কেন্দ্রে রয়েছে, কেন্দ্রীয় ভূমিকা পালন করে কার্বন, তার সাথে হাইড্রোজেন, অক্সিজেন, এরাও আছে। মূলত কেন্দ্রীয় ভূমিকা পালন করে কার্বন। এক সময় এই পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবী ছিল ফাঁকা, ধুধু প্রান্তর। কিভাবে প্রথম প্রাণ আসলো? কিভাবে প্রথম জৈব অণু পৃথিবীতে আসলো? কিভাবে সেই জৈব অণুতে প্রাণ সঞ্চার হলো? কিভাবে সেই সরল কোষ থেকে আমাদের মতো জটিল প্রাণের সৃষ্টি হলো? সেসব ভাবনা সবসময় বিজ্ঞানীদের ভাবিয়েছে, এবং আমরা আমাদের আলোচনা আসলে সে বিষয়েই, কিভাবে এসব আসলো, প্রকৃতপক্ষে ভিন গ্রহে প্রাণ আছে কিনা, এবং আমাদের গ্রহে প্রাণের স্বরূপ, এই দুটি প্রশ্নের উত্তর খোঁজা মানে একই জিনিসে খোঁজা, যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের উৎপত্তি কিভাবে। আমরা জানি আরো কোটি কোটি গ্রহ আছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই কোটি কোটি গ্রহ আছে। তারা হয়তো অন্য একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তারা অন্য একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে সেসব গ্রহে কি আসলেই প্রাণ আছে? আসলেই কি মহাজাগতিক প্রাণী আছে? থাকলে তাদের স্বরূপ কি হবে? তাদের কেমিস্ট্রি কি আমাদের মতোই হবে? আমরা যা দ্বারা তৈরি, তারা কি তাই দ্বারাই তৈরি হবে? আমরা যেসব জৈব অণু দ্বারা তৈরি, তারাও কি সেসব জৈব অণু দ্বারাই তৈরি হবে? তবে আমরা অন্তত অনুমান করতে পারি তাদের গঠন আমাদের মতো হবে না। তাদের গঠন আমাদের মতো হবে না, তাদের গঠন হবে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা গঠন হবে? কারণ যে গ্রহে তাদের উৎপত্তি হবে, সেই গ্রহের পরিবেশের সাথে তাদের মানিয়ে নিতে হবে। তাদের মানিয়ে নেওয়ার জন্য হয়তোবা আমাদের চেয়ে তাদের গঠন একেবারেই আলাদা হবে। তো এখন আমরা আসি যে তারা থেকে, এক তারা থেকে আর এক তারা, তারা তো আলো দেয়, আর তারা থেকে আমরা আলো পাই স্টার, স্টার থেকে আমরা আলো পাই। তো এক তারা থেকে আর এক তারার মধ্যবর্তী অনেক ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোকে আমরা দ্য গ্রেট ডার্ক এরিয়া, একটা মহা বড় অঞ্চল কিন্তু অন্ধকার। সেই অঞ্চলে বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপ পাঠানোর পর নমুনা সংগ্রহ করলো। নমুনা সংগ্রহ করে দেখা গেল যে আমাদের পৃথিবীতে যেসব জৈব অণু থেকে প্রাণ সৃষ্টি হয়েছে, সেসব জৈব অণু সেখানেও পাওয়া গেল, এবং এত পরিমাণে পাওয়া গেল যে আমরা মোটামুটি বলতে পারি যে প্রাণ সৃষ্টির যে প্রাথমিক অণুগুলো, জৈব অণু, মহাবিশ্বের সর্বত্রই সৃষ্টি আসছে, এবং পর্যাপ্ত পরিমাণেই আছে। এত পরিমাণে আছে যে সময় এবং মহাবিশ্বের বয়স যত হয়েছে, তাতে আমরা আশা করতে পারি তারা আস্তে আস্তে বিবর্তিত হয়ে প্রাণের সৃষ্টি করবে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে
হয়তো কোটি কোটি গ্রহে যে পরিবেশ কোনোদিনই প্রাণের সৃষ্টি হবে না, হয়তো কিছু গ্রহে প্রাণের সৃষ্টি হয়েছে, আবার তারা ধ্বংস হয়ে গেছে, আবার কিছু খুব কম অংশ হয়তো আমাদের চেয়ে বুদ্ধিমান কোনো প্রজাতিও থাকতে পারে, আমাদের চেয়ে বুদ্ধিমান কোনো প্রজাতিও থাকতে পারে, এটা অনুমান। তো যাই হোক, তো যদি প্রাণ থাকে বা না থাকে, প্রাণ কি, আমরা পৃথিবী নিয়ে একটু চিন্তা করি। এটা আমি দুই ধরনের মতবাদ আছে। এক হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ভালোবাসেন, আমাদের এই পৃথিবীতে পাঠাবেন, এই কারণে আমাদের জন্য যা যা প্রয়োজন তিনি পৃথিবীতে আগেই সৃষ্টি করে রেখেছেন, আগেই পাঠিয়ে রেখেছেন। এটা হচ্ছে সৃষ্টিতত্ত্বে বিশ্বাসী। আর বিবর্তন তত্ত্বে যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে না, এই পৃথিবীতে যা কিছু আছে এর সাথে আমরা মানিয়ে নিতে পারছি বলে আমরা টিকে আছি। আমরা বাতাসের অক্সিজেন থেকে আমরা ভাবি যে কি ভাগ্যবান আমরা, আমাদের বাতাসে অক্সিজেন আছে, মাটিতে প্রবাহিত তরল আছে, পানি আছে, লিকুইড পানি, তরল পানি। এখন যদি পানিতে তরল না থাকে, বরফ আকারেও থাকতো, আমাদের পান সঞ্চার কিন্তু এত সহজ ছিল না। তরল পানি আছে এবং মানিয়ে নেওয়ার মতো একটা তাপমাত্রা আছে। কম তাপমাত্রা হলে আমরা জমে যেতাম, বেশি তাপমাত্রা হলে হয়তো আমরা ভাজা যেতাম, পুড়ে যেতাম। যাই হোক, তো আমরা ভাবি যে আমরা কত ভাগ্যবান। কিন্তু বিবর্তনবাদীরা ভাবে যে না, এই পৃথিবীতে শুধু লাইফ ফর্ম বা প্রাণের প্রকৃতি আমরাই জন্মগ্রহণ করি না, আরো অনেক প্রাণের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পৃথিবীর আবহাওয়ার সাথে তারা মানিয়ে নিতে পারেনি, তারা মারা গেছে। এবং যেসব জৈব অণু থেকে আমাদের উৎপত্তি, তারা ওই সময় তাদের অ্যাডাপশন বা মানিয়ে নেওয়ার ক্ষমতা ভালো ছিল, তারা টিকে গেছে। তাদের থেকে আমাদের আস্তে আস্তে কি হয়েছে, আমাদের মতো জটিল প্রাণীর সৃষ্টি হয়েছে। যদি আমাদের যেসব কোষ থেকে আমরা পর্যায়ক্রমে, আমি এর উপরে আশা করি একটি ভিডিও করবো পরবর্তীতে, যে কিভাবে এক কোষ থেকে আস্তে আস্তে সরল অণু থেকে কিভাবে আমাদের মতো যৌগিক অণুর সৃষ্টি হলো। তো যাই হোক, এই যে পরমাণু থেকে জৈব অণু গঠনের প্রক্রিয়া, যে বিক্রিয়া, তার জন্য যে প্রাথমিক পদার্থ দরকার, প্রাথমিক গ্যাস, প্রাথমিক শক্তির উৎস, এগুলো মহাবিশ্বের সর্বত্রই একই। শক্তির উৎস বা মহাবিশ্বের যেসব পদার্থ আছে সব জায়গায়, পৃথিবীতে কোনো কিছু ইউনিক নাই, মানে কোনো কিছু অনন্য নাই। এমন না যে পৃথিবীতে আছে শুধু অন্য কোথাও নেই, তা না। এই উপাদানগুলো মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে। প্রাণ সৃষ্টি কিন্তু সর্বত্রই ছড়িয়ে আছে। যেহেতু সর্বত্রই ছড়িয়ে আছে, তাহলে আমরা যে ল্যাবরেটরিতে যে বিক্রিয়া করি, সেই বিক্রিয়া মহাবিশ্বের অন্য কোনো জায়গায় ফাঁকা অঞ্চলে যেহেতু জৈব অণু ছড়িয়ে আছে, রেডিও টেলিস্কোপে আমরা নমুনা সংগ্রহ করেছি, যে কোনো জায়গায় আমরা এই বিক্রিয়া ঘটতে পারে। প্রাণ গঠনের বিক্রিয়া সর্বোচ্চই ঘটতে পারে। যেহেতু আমাদের যে উল্কাপিণ্ড আসে, আমরা দেখাশি করে তারাকোষে পরে আসলে উল্কাপিণ্ড আসে, সেই উল্কাপিণ্ডের নমুনা পরীক্ষা করে তাতে আমরা অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি পেয়েছি। অ্যামিনো অ্যাসিড প্রাণ সৃষ্টির জন্য, আমাদের যে পৃথিবীতে যে ধরনের প্রাণ আছে, সে প্রাণ সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, আমরা যদি ধরেই নেই যে পৃথিবীতে যেভাবে বিক্রিয়া প্রাণের শুরু হয়েছে, একই রকম জৈব অণু দিয়ে একই গঠনের প্রাণ সৃষ্টি অন্য কোনো গ্রহে হলো, তাদের জৈব অণুর গঠন আমাদের জৈব অণু গঠন সেম, অর্থাৎ একই পদার্থ দিয়ে আমরা তৈরি হলাম। তারপরেও তারা কি আমাদের মতো একই ধরনের হবে? আমাদের দেহ প্রত্যঙ্গ যেমন, তাদের দেহ প্রত্যঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গকে একই ধরনের হবে? কাল সাগানের ধারণা তা হবে না, কারণ সেই দেহের সব গ্রহেরই নিজস্ব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের যে জীব থাকবে, জীব বৈচিত্র্য থাকবে,
তাদের বিশেষভাবে তাদের আবহাওয়া মানিয়ে নেওয়ার জন্য বিশেষ ধরনের গুণসম্পন্ন হতে হবে। যে গ্রহ আছে সেই গ্রহের ধরনে তারা মানিয়ে নিয়ে যদি একই পদার্থ দ্বারা গঠিত হয়, আমাদের একই অক্ষপতজ্ঞ থাকবে না, আমাদের একই রকম গঠন থাকবে না। কিছু কিছু আমরা দেখেছি সায়েন্স ফিকশন রাইটার যারা, তারা প্রাণের তারা কিছু অ্যালিয়েন কল্পনা করেছে। আমরা কিছু সিনেমাই দেখেছি। যদি আমরা দেখি অ্যাভাটার, বড় কান বিশিষ্ট লম্বা পা, আবার যদি আমরা হিন্দি একটি ছবি দেখলাম কোই মিল গায়ে, সেখানে একটি অ্যালিয়েনকে দেখানো হয়েছে এবং তার চোখ আছে, পা আছে এবং শারীরিক গঠন একই। কেন এইরকম কেন হয়? কারণ আমরা এক ধরনের বায়োলজিতেই অভ্যস্ত, আমরা একই ধরনের শারীরিক গঠন সম্পর্কে পর্যন্ত জানি, আমরা ভিন্ন ধরনের শারীরিক গঠন সম্পর্কে জানি না। এই জন্য আমাদের কল্পনাতেও যেসব ছবি আসে তারা এদের মতোই, শুধু তাদের বাহিক অঙ্গ প্রত্যঙ্গে কিছু পাল্টানো দেখানো হয় তারা একই জৈবন দ্বারা, একই হাত আছে, পা আছে, চোখ আছে, কথা বলে, বা সিনেমা টুইস্ট বাড়ানোর জন্য তাদের ভিতর বিশেষ ক্ষমতা আছে ভাবা হয়। তাছাড়া দৈহিক গঠনে বা রাসায়নিক গঠনে কিন্তু আলাদা কিছুই ভাবা হয় না, একই ধরনের পদার্থ, হাত, পা, নাক, কান, চোখ এসবই। তো কার্ল সাগান তার বইতে মনে করেছেন না, তিনি মনে করেন না যে যদি ভিন্ন গ্রহে প্রাণীর উৎপত্তিও হয়, আমাদের আর তাদের রাসায়নিক গঠন যদি একই হয়, তবে মনে হয় না যে তারা কোনো সরীসৃপ বা পোকামাকড় বা মানুষের মতো গঠন বিশিষ্ট হবে। এমনকি আমরা চামড়ার রং যে আলাদাভাবে দেখিয়েছে, চামড়ার রং আলাদা, তিনি মনে করেন না যে চামড়ার রং টং এসবেও কোনো মিল থাকবে। তার ধারণা যে সম্পূর্ণই কি হবে, আলাদা হবে। যেমন তাদের আলোর ফ্রিকোয়েন্সিকে শনাক্ত করার জন্য আমাদের যেরকম দুইটা চোখ আছে, হয়তো তাদের একটা চোখ থাকবে। তো যাই হোক, কার্ল সাগানকে যদি প্রশ্ন করা হলো যে তাহলে আপনি কি মনে করেন যে কি ধরনের লাইফ ফর্ম অন্য গ্রহে দেখা যেতে পারে, সে বললো যে যেহেতু আমি এক ধরনের জীবনের সাথেই পরিচিত, এক ধরনের জৈবনের সাথে পরিচিত, মানুষ, গাছ, জীব বা উদ্ভিদ যাই বলি সবাই কিন্তু, আমরা সাধারণ মানুষ বাইরে থেকে পার্থক্য বুঝি না, সবার কিন্তু রাসায়নিক গঠন একই ধরনের কোষ দ্বারাই আমরা সবাই গঠিত। তো কার্ল সাগানও বললেন যেহেতু আমি একই ধরনের, আমি ভিন্ন ধারার কোনো জীবনের সাথে পরিচিত না, আমিও কল্পনা করতে পারি না যে কি ধরনের জীব, উদ্ভিদ বা প্রাণী তারা হতে পারে। তবে কেউ যদি আমাকে জোর করে যে একটা কল্পনা করে, আমি একটা কল্পনা করতে পারি। তিনি তার কল্পনার কথা বর্ণনা করলেন যে জুপিটার, বৃহস্পতি একটা গ্রহ, গ্যাস জায়ান্ট, গ্যাসের তৈরি অনেক বড় গ্রহ। তার বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন, হিলিয়াম, আছে মিথেন, পানি এবং অ্যামোনিয়া। এবং পৃথিবীতে যে সলিড কঠিন যে স্তর আছে, কঠিন জমিন আর কি, যার পর আমরা ভর করে দাঁড়ায় আছি, বৃহস্পতিতে এই ধরনের কোনো সলিড সারফেস নাই। সলিড সারফেস যেহেতু নাই, সর্বত্রই গ্যাস, সেহেতু সেখানে সর্বদা ঝড় হচ্ছে, মানে কত বেগে ঝড় হচ্ছে পৃথিবীর তৈরি আমরা কল্পনাই করতে পারবো না। সবসময় ঝড় হওয়া হচ্ছে এবং অভ্যন্তরভাগ খুব 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 পরিমাণে উত্তপ্ত, অভ্যন্তরভাগ খুব পরিমাণে উত্তপ্ত। সেই জায়গায় যদি একটা জীবনের উদ্ভব হতে হয়, তাহলে যেরকম আমরা উল্কাপিণ্ডে অ্যামিনো অ্যাসিডের অস্তিত্ব পেয়েছি, আমরা ধরলাম যে একইভাবে জৈব অণু কোনোভাবে বৃহস্পতির মহাকর্ষিক টানে বৃহস্পতিতে পতিত হলো। সেই জৈব অণুর প্রথম যদি সে কেন্দ্রে চলে যায় বৃহস্পতির, খুব উত্তপ্ত আবহাওয়া, সে পুড়ে যাবে। সে যদি তার বংশধর বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তার অপেক্ষাকৃত উচ্চ স্তরে ঠান্ডা জায়গায় তার কপি তৈরি করতে হবে। যেন সেই কপি আবার কপি তৈরি করে প্রাণ থাকে আর কি। তো
হাইড্রোজেন ও হিলিয়াম আছে, আমরা ধরে নিলাম যে সেখানেও একটা আছে, আমরা তার নাম দিলাম ফ্লোটার, মানে যারা ডুবে থাকবে নিচে থাকবে, আর সিঙ্কার যারা উপরে থাকবে, সিঙ্কার যারা নিচে থাকবে উপরে থাকবে। যাই হোক, তো ফ্লোটার সিঙ্কার, তো আমরা ধরে নিলাম যে ফ্লোটার তাদের কি আছে, হাইড্রোজেন, তারা হাইড্রোজেন দিয়ে গঠিত। এখন তাদের শক্তির উৎস কি? তাদের শক্তির উৎস আমরা ধরে নিলাম যে আমাদের যেমন শক্তির উৎস খাদ্য খাই, খাদ্য থেকে শক্তি পাই, তাপ পাই, আমরা ধরে নিলাম সূর্য যেভাবে শক্তি উৎপন্ন করে সেভাবে তারাও শক্তি উৎপন্ন করলো, দুইটি করে হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হলো এবং সূর্য যেভাবে তাপ দিচ্ছে সেভাবে তাদের তাপ দিল এবং হিলিয়াম তৈরি হলো। যেহেতু হিলিয়াম তৈরি হলো হাইড্রোজেনের যে ভারী গ্যাস, সেই ভারী গ্যাস তখন কি হবে, প্রাণীর নিচ দিয়ে বের হয়ে যাবে। আর আমরা পদার্থ বিজ্ঞান সূত্র থেকে জানি যে একটা পদার্থ যদি নিচের দিকে যায়, বিপরীত বল প্রয়োগ করলে আর একটু উপরের দিকে যাবে। যেহেতু ভারী পদার্থ নিচ দিয়ে চলে যাবে, যাওয়ার পরে হিলিয়াম সহ ভারী গ্যাস নিচে চলে যাবে এবং শুধু হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ তারা কি করবে, উপরের দিকে চলে যাবে। আবার এখন তারা যদি উপরে যায়, যাওয়ার পর তাদের মাঝখানে কিন্তু ফাঁকা, কারণ মাঝখানে ভারী গ্যাস ছিল, সেই ভারী গ্যাস বের হয়ে গেছে, তাদের মাঝখানে ফাঁকা। তখন তারা কি করবে, তারা সেই ফাঁকা পূরণের জন্য বা তাদের আবার শক্তির উৎসের জন্য বা বিভিন্ন কারণে আমরা যখন খাই তারা হয়তো খাবে। তারা কি খাবে, হয়তো তারা প্রি ফর্মড আগেই তৈরি হয়েছে এমন কোনো জৈব অণুকে খাবে, অথবা আমাদের গাছপালা উদ্ভিদ যেমন সূর্য থেকে শক্তি উৎপন্ন করে, তারা হয়তো তাদের সান আমাদের সূর্য তো বৃহস্পতিতে আমাদের সূর্য, সেখান থেকে শক্তি উৎপন্ন করবে। যাই হোক, তারা যাবে এবং এখন আর এক প্রকার প্রাণের দরকার, যারা হচ্ছে হান্টার্স, তারা শিকার করবে। এই যে যেসব ফ্লোটার্স ভিতরে ফাঁকা, তারা কি হবে, তারা আর একটা ফ্লোটার্সকে গ্রহণ করবে। গ্রহণ করলে তারা তখন কি হবে, ভারী হবে। ভারী হয় তারা সিঙ্কার্স, তারা তখন নিচে যাওয়া শুরু করবে। তারা যখন নিচে যাওয়া শুরু করবে, আবার যখন একটা ফ্লোটার যদি বেশি পরিমাণ ফ্লোটার্সকে গ্রহণ করে, তখন তারা খুব বেশি নিচে চলে গেলে পরে বেশি তাপমাত্রায় তারা ধ্বংস হয়ে যাবে। অতএব খেয়াল রাখতে হবে যে তারা যেন বেশি পরিমাণে গ্রহণ না করে, এবং তারা করবে না। যাই হোক, কার্ল সাগান আর তার সহকারী সালপেটার, তারা দুজন পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের আলোকে এই জীবন যে এই ধরনের হতে পারে সূত্র ভিতর থেকে তারা শুধু আলোচনা করেছেন যে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের যে সূত্র আছে, সেই সূত্রের ভিতর থেকেই এসব গ্রহে প্রাণের অস্তিত্ব কল্পনা করা সম্ভব। এবং তারা শেষ পর্যন্ত বলেছেন, যদি লক্ষ লক্ষ গ্রহে প্রাণের অস্তিত্ব থাকে, তবে অন্তত 2-1টিতে হলেও এই ধরনের প্রাণের অস্তিত্ব থাকবে, যারা আসলে গ্যাস বল, সবাই গ্যাস বল, আমাদের মতো তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, কথা বলার জন্য কিছুই দরকার নেই, তারা শুধু গ্যাস বল, কিন্তু তারা প্রাণ, তারা শুধু হচ্ছে প্রাণ। যাই হোক, প্রকৃতি বিজ্ঞানের এই পর্যবেক্ষণ অনুযায়ী মেনে চলতে তো বাধ্য নয়। প্রকৃতি বিজ্ঞানের নিয়মে চলবেন, যে সিদ্ধান্তে পৌঁছাবে সেই সিদ্ধান্তে মেনে চলতে প্রকৃতি বাধ্য নয়। যাই হোক, বায়োলজি বা জীববিদ্যা পদার্থ বিজ্ঞানের মতো না, এটা হচ্ছে ইতিহাসের মতো। ইতিহাস এবং পদার্থবিদ্যার, ইতিহাস এবং বায়োলজির কোনো সূত্র নাই যে সূত্র দিয়ে তুমি ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারবে, ভবিষ্যৎবাণী করতে পারবে। কিন্তু পদার্থ বিজ্ঞানের আছে, আমি যদি একটা বস্তু ঢেল দেই, আদি অবস্থা জানা থাকলে আমি হিসাব করে বলতে পারবো যে কত দূরে যা পড়বে। কিন্তু ইতিহাস এবং বায়োলজির বেলায়, হিস্ট্রি এবং বায়োলজির বেলায় এই বিষয় নাই, তাদের প্রেডিক্ট করার কোনো সূত্র নাই। এই দুটো সাবজেক্ট আমাদের কাছে অনেক কঠিন, কারণ এটা জটিল, আমাদের কাছে জটিল, আমরা এই বিষয়ে তেমন কিছুই জানি না।
ইতিহাস এবং বায়োলজি দুই ক্ষেত্রেই আমরা যদি বর্তমান অবস্থায় জানতে চাই, আমাদের অতীত নিয়ে গবেষণা করতে হবে। অতীত নিয়ে গবেষণা করে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে বর্তমান অবস্থায় অতীতে যদি কোনো রাজপুত্র তার পিতাকে খুন করে সিংহাসন দখল করে থাকে, তবে আমরা বলতে পারি বর্তমানেও করতে পারে। তবে এটা কোনো চিরন্তন সূত্র না যে করবেই, তবে হ্যাঁ, আমাদের জানার বা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একই ধরনের কোনো ঘটনাকে খুব ভালোভাবে পর্যালোচনা করা। যদি আমরা ভিন্ন গ্রহে প্রাণের প্রকৃতি কেমন হবে সেটা যদি আমরা জানতে চাই, অন্তত আমাদের ভিন্ন গ্রহের একটা প্রাণের অনুসন্ধান খুব জরুরি। সে যত ক্ষুদ্রই হোক, যত সরল গঠন বিশিষ্ট হোক, যাই হোক, আমাদের অন্তত ভিন্ন গ্রহের একটা প্রাণ দরকার, যে প্রাণকে আমরা পর্যবেক্ষণ করব, গবেষণা করব, তারপরে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে ভিন্ন গ্রহের প্রাণীরা আসলে কেমন হবে, যদি থাকে তাহলে কেমন হবে। এখন মনে হতে পারে যে ভিন্ন গ্রহের প্রাণী পাওয়া খুব সহজ। না, ভিন্ন গ্রহের প্রাণী পাওয়া আসলেই কঠিন, যদি আমরা পাইনি খুবই কঠিন কাজ। তবে আমাদের যারা বিজ্ঞানী আছে তাদের সর্বোচ্চ চাওয়া যেন ভিন্ন গ্রহের একটি প্রাণী পাওয়া যায়। তাহলেই আমরা বুঝতে পারবো যে এই বিশাল মহাবিশ্বে শুধুমাত্র পৃথিবীতে এই প্রাণের সঙ্গীত বাজে, শুধু একটা মিউজিকই বাজতেছে এই সারা মহাবিশ্বে, প্রাণের একটা মিউজিক, অর্থাৎ শুধু পৃথিবীতেই বাজে, নাকি সারা মহাবিশ্বে কোটি কোটি প্রাণের মিউজিক বেজে চলেছে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত। আমরা অন্য একটি আলোচনা নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি গত পর্বে পরিচয় করে দিচ্ছি, তারপরে পরিচয় করে দিই। আমার সাথে আছে আলিম, সে ক্যামেরার সার্বিক দায়িত্ব, এবং আছে রাশেদুল, খুব বিজ্ঞান মনস্ক। এবং হ্যাঁ, আমি বক্তৃতা শোনার জন্য দুজন লোককে খুঁজে পেয়েছি, এদের ধন্যবাদ।